বাংলাদেশ টেলিভিশন এখন দেখবেন এই সময়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন এই সময়। সুপ্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। এই সময়ে আমরা আলোচনা করে থাকি দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে, সেই সাথে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ আমরা টেনে আনি। আমরা সমস্যা নিয়ে কথা বলি, সংকট সমাধানের চেষ্টা করি এবং সেই বিষয়গুলো সমাধান কল্পে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরাও আমাদের সঙ্গে যুক্ত থাকেন। স্টুডিওতে সম্মানিত একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। এই মুহূর্তে যিনি আছেন শুরুতেই পরিচয় করে দেব তার সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাইনুল আলম, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দি বিজনেস পোস্ট। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে। এছাড়া স্ক্রিনে একটি নাম্বার দেখানো হয়, সেই নাম্বারেও চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো মতামত থাকে, তাহলে সেটিও আমাদের জানাতে পারেন। মূল আলোচনায় যেতে চাই। জনাব মাইনুল আলম, বলছিলাম দিনের উল্লেখযোগ্য ঘটনা। তাহলে উল্লেখযোগ্য ঘটনা বলে প্রথমেই যেটি চলে আসে সেটি হচ্ছে ষষ্ঠ উপজেলা পর্যায়ে যে নির্বাচন, আজ দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। কেমন দেখলেন এবারে নির্বাচন? নির্বাচন তো আমি দেখিনি, অনেক খবরাখবর পেয়েছি। মোটামুটি বাই অ্যান্ড লার্জ শান্তিপূর্ণ বলা যায়। এটা একটা উপজেলা নির্বাচন, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা বিভাগের উপজেলাগুলোতে নির্বাচন হয়েছে এবং এটা দ্বিতীয় ধাপ। আজকে ভোট কিছুক্ষণ আগে যেটা জানতে পারলাম, নির্বাচন কমিশন যে হিসাব দিয়েছে 30%-এর একটু বেশি, হয়তো 30, চূড়ান্ত হিসাবে আসবে 30, 32, 34 কাছাকাছি থাকবে। এবং এটা এই পার্সেন্টেজটা একটু চিন্তার বিষয়, একটা পর্যালোচনার বিষয়। আমাদের জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি, যেটা হলো 40-এর উপর ভোট পড়েছে। 40%। আমরা কিন্তু প্রত্যাশা করি স্থানীয় পর্যায়ে নির্বাচনে আরো বেশি হোক, কিংবা এটা স্থানীয় উপজেলা নির্বাচন। প্রতিটি উপজেলায় উপজেলা পরিষদ আছে এবং এই ধাপে দ্বিতীয় ধাপে যেটা হলো যে 30% যদি হয় সেটা প্রত্যাশার চেয়ে কম। এটা 40-50% হওয়া উচিত, কারণ স্থানীয় সরকার নির্বাচন এবার একটু ভিন্ন মাত্রায়, ভিন্ন চরিত্র আপনি জানেন। এবার প্রতীকবিহীন, দলীয় প্রতীকবিহীন, দলীয় মনোনয়নবিহীন নির্বাচন। দলের সমর্থন থাকতে পারে, দলের অংশগ্রহণ, দলের স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা কিংবা বিশিষ্ট ব্যক্তিরা দাঁড়াচ্ছেন, দলীয় পরিচয় আছে, কিন্তু তারা স্থানীয় সরকারের যে ভাবধারা, যে মূলধারা এবং যে ভাবার্থ, সেটার অনুকূলে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নির্বাচন করছেন বিভিন্ন প্রতীকে। তাই রাজনৈতিক দলগুলো, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর যে নির্দিষ্ট প্রতীক আছে এবার হচ্ছে না। গত কয়েকটি নির্বাচন এমনভাবে হয়েছিল নতুন বিধানের আলোকে, এবার পরিবর্তন করা হয়েছে এবং এটা আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত, সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে দলীয় পরিচয় আছে এমন ব্যক্তি, দলীয় পরিচয় নেই, স্থানীয়ভাবে সামাজিক পরিচয় আছে এমন ব্যক্তিরা দাঁড়িয়েছেন। আবার কোন কোন দল, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক ব্যক্তি দাঁড়িয়েছে এবং স্থানীয় ইকুয়েশনগুলো যেটা হয়, স্থানীয় প্রভাব যাদের জনগণের সাথে সম্পৃক্ততা এবং যোগাযোগ আছে এমন ব্যক্তিরা দাঁড়িয়েছেন। তবে এটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যদি বলেন, সে অর্থে অংশগ্রহণমূলকের বাইরে যায়নি, কারণ প্রতিটি উপজেলায় আমি দেখেছি 3-4জন করে প্রার্থী আছে। অবশ্যই এটা অংশগ্রহণমূলক। এখন জনগণের যে আগ্রহ, যেটা আমরা প্রত্যাশা করি, জানতে চাচ্ছিলাম যে জনগণ কেন ভোটের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, বা তারা একটা সময় ছিল যে আমরা প্রচন্ড অনেক দিন ধরে আমরা আসলে আয়োজন করে অনেকটা বলা যায় যে সামনে নির্বাচন, আমরা ভোট দিতে যাবো, এরকম একটা টেন্ডেন্সি কাজ করতো। আমাদের স্থানীয় সরকারের যে লেভেলগুলো আছে, যে স্তরগুলো আছে, সবচেয়ে নিম্ন স্তর, তৃণমূল স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ, তারপর জেলা পরিষদ। এই দুটো পরিষদ সরাসরি ভোটে হয়, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। জেলা পরিষদ হয় প্রত্যক্ষ ভোটে। এই যে স্থানীয় যারা নির্বাচিত ব্যক্তিরা আছেন, নির্বাচিত প্রতিনিধিরা জেলা পরিষদের ভোটে
অংশগ্রহণ করেন, ভোটার হিসাবে অংশ নেন। সুতরাং উপজেলা নির্বাচনটা উপজেলা স্তরটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি জেলায় নির্বাচিত উপজেলা পরিষদ, তার অধীনে একটি প্রশাসনিক ইউনিট আছে, উপজেলা নির্বাহী অফিসার, এবং প্রতিটি উপজেলায় অন্তত 25 থেকে 30টা সরকারি দপ্তরের প্রতিনিধি আছে। সুতরাং দেখতে হবে যে উপজেলা পরিষদের কি গুরুত্ব এবং তাদের তৎপরতা, তাদের বাজেট, তাদের সক্ষমতা। তবে স্থানীয় সরকারের যে মডেল আমরা জানি উন্নত বিশ্বে, স্থানীয় সরকার বলতে সব ধরনের দায়িত্বপ্রাপ্ত, রাজস্ব আরোহণ থেকে শুরু করে জনকল্যাণের প্রতিটি বিষয়ে স্থানীয়ভাবে প্রয়োজন চাহিদার নিরিখে সিদ্ধান্ত নেওয়া এবং সেগুলো পরিচালনা করা, সেটা একটু আমাদের ঘাটতি আছে। স্থানীয় সংসদ সদস্য, প্রতি উপজেলায় একজন এমপি আছে, আপনি জানেন, তারা উপদেষ্টা হিসাবে উপজেলা পরিষদে ভূমিকা রাখেন। আমাদের মানে জনগণের সবথেকে কাছের প্রতিনিধি যদি বলি আমরা, তাহলে তো এই উপজেলা পরিষদ নির্বাচন থেকে তারা বের হয়ে আসে এবং জনগণ তাদের কথা নির্বিঘ্নে তাদের কাছে বলতে পারে, চাওয়া পাওয়ার কথা তাদের কাছে বলতে পারে। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে বলি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন স্তর, এবং এই নির্বাচনটা নির্ভর করে তখনই যখন উপজেলার সকল কর্মকাণ্ড তার দ্বারা যখন 5 বছরের জন্য পরিচালিত হবে, যার ফলে এই কাজগুলো করতে যারা আগ্রহী তারাই অংশ নেয়। এখানে সংসদ সদস্যের কথা বলছিলাম। সংসদ সদস্য উপদেষ্টা হিসাবে উপজেলা পরিষদের বিভিন্ন কমিটি আছে, স্বাস্থ্য উন্নয়ন কমিটি, শিক্ষা কমিটি, সমাজসেবা কমিটি, আইন শৃঙ্খলা কমিটি, এসবে সম্পৃক্ত থাকেন। কিন্তু উপজেলার চেয়ারম্যান হচ্ছে মূল উপজেলার প্রধান ব্যক্তি। তার অধীনে ইউএনও, এসি ল্যান্ড সহ কিছু প্রশাসনিক ইউনিটের কর্মকর্তা থাকেন, তারা কাজগুলো করেন। ভূমি ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ। তৃণমূল যে ত্রাণ কার্যক্রম উপজেলার মাধ্যমে হয়, উপজেলায় ইউনিয়নগুলোকে বরাদ্দ দেয়, ইউনিয়নগুলো তারা বিতরণ করে, কখনো কখনো উপজেলা থেকেও বরাদ্দ করা হয়। উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড বলতে স্থানীয় বিশেষ করে সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়নে তারা ভূমিকা পালন করে। আর প্রতিটা সরকারি দপ্তর, পিডব্লিউডি বলেন, সড়ক বিভাগ বলেন, এলজিডি বলেন, ত্রাণ বিভাগ বলেন, সবাই যার যার নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করে এবং এটা উপজেলা চেয়ারম্যান কিংবা উপজেলা পরিষদের মাধ্যমে সমন্বয় হয়ে থাকে। কিন্তু আমি মনে করি যে আরও বেশি শক্তিশালী একটা ভূমিকা থাকা দরকার এই গুরুত্বপূর্ণ উপজেলা স্তরে। এই প্রসঙ্গটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে স্থানীয় পর্যায়ে আমাদের যে সরকার ব্যবস্থা, সেটি আসলে সবসময় এই প্রশ্নটি চলে আসে যে যতটা তাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বা যতটা শক্তিশালী হওয়ার কথা, ততটা শক্তিশালী তারা কি হতে পারছে কিনা? হতে পারছে না, এখনো হতে পারেনি। তবে এভাবে একের পর এক যখন 5 বছর পর পর নেতৃত্ব বদল হবে, নির্বাচিত প্রতিষ্ঠান হিসাবে চালু হয়েছে ইতিমধ্যে, যখন আরও বেশি কার্যকর হবে তখন সেই সুফলগুলো আমরা পাব। হয়তো এই 6টি নির্বাচন হয়েছে, 6ষ্ঠ নির্বাচন এবার উপজেলা, তাহলে কি 5 বছর করে 30 বছর? এটা 30 বছর না, আরও আগে সম্ভবত 85 সালে প্রথম উপজেলা নির্বাচন হয়েছিল। মাঝখানে বন্ধ ছিল উপজেলা পরিষদের কার্যক্রম, আবার চালু করেছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে চালু হয়েছে। এবং উপজেলার নেতারা, এই যে পরিষদের চেয়ারম্যানরা, আপনি দেখবেন একটা বিরাট সংখ্যক উপজেলার চেয়ারম্যান আইন প্রণেতা হয়ে গেছেন, ভবিষ্যতে এমপি হয়ে গেছেন। সুতরাং এটা নেতৃত্ব উন্নয়নের জন্য, নেতৃত্বের বিকাশের জন্য এই পরিষদটা গুরুত্বপূর্ণ। আমি যে কথা বলছিলাম যে উপজেলা পর্যায়ে মনে করেন স্বাস্থ্য, জনগণের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য একটি স্বাস্থ্য বিভাগ আছে, ওখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, পরিবার পরিকল্পনা বিভাগ আছে, শিক্ষা কর্মকর্তা আছে, প্রতিটি বিভাগে এরকম আছে, কৃষি কর্মকর্তা আছে, কিংবা মৎস্য বিভাগের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা আছে। এরা যখন সমন্বিতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কিংবা উপজেলা পরিষদের নেতৃত্বে সংসদ সদস্যের পরামর্শে, উপদেশে যখন পরিচালিত হবে, তখন পুরো সুফলটা পাওয়া যাবে। আমরা আসলে সেই প্রত্যাশা করি যে আমাদের স্থানীয় সরকার যেটাকে বলা হয়, সেই ব্যবস্থা আরো বেশি শক্তিশালী হোক এবং নির্বাচনগুলো, সামনে তৃতীয় দফায় নির্বাচন আছে, সেটি আরো বেশি উৎসবমুখর হোক। এই যে পার্সেন্টেজের কথা আমরা বলছিলাম যে সেটি আরো বেশি বৃদ্ধি পাক, সেটি আসলে আমরা প্রত্যাশা করি। একটু আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে আসি, যেহেতু গত 2 দিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি হচ্ছে যে ইরানের রাষ্ট্রপতির নিহত হবার খবর, ইব্রাহিম রাইসির কথা আমি যদি বলতে চাই, এবং সেই সাথে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হিয়ান, তিনিও নিহত হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। সব মিলিয়ে 9 জন, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোই আসলে সেই হেলিকপ্টারে ছিলেন। সেখান থেকে বলি ইরানে 5 দিনের শোক পালন করা হচ্ছে এবং বাংলাদেশেও একদিন বৃহস্পতিবার
সেটি পালন করা হবে। একটু জানতে চাইবো যে এই যে ইব্রাহিম রাইসি মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতিটা আসলে বিরাজ করছে, সেখান থেকে ইব্রাহিম রাইসির হঠাৎ করে এই যে নিহত হওয়া বা মারা যাওয়ার বিষয়টি, এই যে শূন্যতাটা তৈরি করলো, এটা আসলে কতটা এটা গুরুত্বপূর্ণ? ইরানের রাজনীতি যদি আপনি লক্ষ্য করেন, ইরানের অভ্যন্তরীণ বিভাগে অভ্যন্তরীণভাবে ডোমেস্টিক্যালি ইরানে একটা শূন্যতা এবং সংকটের পরিস্থিতি তৈরি করবে। রাইসি একজন নেতা যিনি রাষ্ট্রপ্রধান হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে তাদের আধ্যাত্মিক নেতা আল খামেনির নেতৃত্বে কাজ করছিলেন। আপনি জানেন যে সর্বোচ্চ নেতা খামেনি সাহেব পররাষ্ট্রনীতি এবং পারমাণবিক ইস্যুগুলো, নিউক্লিয়ার পাওয়ার ইস্যুগুলো সরাসরি নিয়ন্ত্রণ করতেন, এবং এই নেতার প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রপতি এবং তার সরকার পরিচালিত হতো। 3 বছর ধরে উনি দায়িত্বে আছেন এবং পররাষ্ট্রমন্ত্রীও 3 বছর ধরে দায়িত্বে ছিলেন। ওনারা দুজনেই মারা গেলেন একটা মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায়। পুরো ইরানে শোক স্তব্ধ। আজকে সংবাদপত্রগুলোর হেডিং লাইন ইরান কাঁদছে, ইরান শোকে স্তব্ধ, এমন তথ্য আমরা পেয়েছি, এমন শিরোনাম পেয়েছি। আসলে বাস্তবিক তাই। বাংলাদেশের মানুষও, বাংলাদেশের সরকার, জনগণ শোকাভিভূত। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন এবং সহমর্মিতা, সহানুভূতির অংশ হিসাবে জাতীয় শোক দিবস, একদিনের শোক পালন করা হবে বৃহস্পতিবার। ইরানে 50 দিনের মধ্যে এই পূর্ণ নির্বাচন হবে এবং মুখবার, মোহাম্মদ মুখবার, হ্যাঁ, তাকে আপাতত হচ্ছে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে উনি ভাইস প্রেসিডেন্ট থেকে এই অন্তর্বর্তী অস্থায়ী দায়িত্বের পর আমরা এই নির্বাচনে অংশ প্রসঙ্গটা নিয়ে যদি নেবেন। আরেকটু কথা বলি, আমরা একটু নির্বাচনের প্রসঙ্গটা শেষ করে আসতে চাই। এই মুহূর্তে জুমে যুক্ত আছেন জনাব অশোক কুমার দেবনাথ, অতিরিক্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে যেহেতু এই যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটি নিয়ে একটু জানতে চাই আপনাদের আসলে প্রত্যাশা কেমন ছিল আর কেমন নির্বাচন অনুষ্ঠিত হলো, আপনার মুখ থেকে একটু শুনি। জি, আপনি যেমনটি বলছিলেন, আমরা 6ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আজকে ছিল। আমরা 156টা উপজেলার মধ্যে আমরা আজকে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে আমাদের যে ফলাফল, আমরা আমাদের সিইসি মহোদয় যে ব্রিফ করেছেন নির্বাচন শেষে, এটা আমরা দেখেছেন যে আমাদের যে ভোটের যে পার্সেন্টেজ যেটা, সেটা আমরা 30% কাছাকাছি আমাদের ভোট পড়েছে। এবার এখানে গত প্রথম ধাপের নির্বাচন থেকে কিছু কম ভোট পড়েছে, যেটা আছে এখানে ভোটার উপস্থিতি একটু কম ছিল। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো যে এটা কোনো সংঘাত মুক্ত, কোনো বড় ধরনের সংঘাত এই নির্বাচনে কোনো ঘটেনি। শুধুমাত্র একটা উপজেলায় একজন মারা গিয়েছে, এটা কক্সবাজারের ঈদগাহ উপজেলায়। এবার তাও আবার নির্বাচনের ভোট কেন্দ্রের বাইরে একজন প্রতিপক্ষের ছুরিকাঘাতে উনি মারা গিয়েছেন। সেই হিসাবে বলতে পারি যে এই নির্বাচনে একজন মারা গিয়েছেন এবং ছোটখাটো কিছু সংঘর্ষ হয়েছে। সেক্ষেত্রে আমরা যে সেটা পটুয়াখালীতে একজন একটু হাত কাটা গিয়েছে, সেখানে মামলা হয়েছে এবং আসামি ধরা হয়েছে। এবং ওভারঅল যে নির্বাচন, যে ভোটের পরিবেশ, এটা ভালো ছিল। আমরা বড় ধরনের কোনো ব্যত্যয় দেখি নাই। আপনার কথার প্রসঙ্গ থেকে এই যদি একটু নিয়ে বলি, আপনি বললেন যে প্রথম ধাপে এর থেকে বেশি ভোট আসলে কাস্ট হয়েছিল, তাহলে এবার কারণ কি মনে করেন? প্রথম ধাপে বলা হয়েছিল যে আবহাওয়ার একটি কারণ বলা হচ্ছিল, তখন বৃষ্টি ছিল, বৃষ্টির বা এরকম কিছু কারণের কথা বলা হচ্ছিল। এবার কারণ কি মনে করছেন, কেন প্রথমবারের থেকে এই দ্বিতীয় ধাপে নির্বাচনে ভোট কম কাস্ট হলো? এটা নির্বাচন কমিশনের যে অনুধাবন, সেটা একটা দেশের একটা বড় রাজনৈতিক দল তারা নির্বাচন বর্জন করেছে। শুধু বর্জন করে নাই, তারা ভোটারদের ভোট কেন্দ্রে যাতে না আসে সেই ধরনের তারা বিভিন্ন ধরনের তারা বক্তব্য দিচ্ছে। এটাও একটা ভোট কেন্দ্রে না আসার জন্য এটা একটা কারণ হতে পারে। আরো কিছু কিছু উপজেলায় আপনারা জানেন যে কিছু প্রার্থী, বিশেষ করে আমাদের যে উপজেলা চেয়ারম্যান যে প্রার্থী, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যান, সেই সকল উপজেলাগুলোতে আমরা দেখেছি যে ভোটের পার্সেন্টেজ একটু কম হয়ে যায়। চেয়ারম্যান না থাকলে ভোটারের আগ্রহটা মেইনলি চেয়ারম্যান কেন্দ্রিক থাকে, তখন ভোটারের উপস্থিতিটা একটু কম হয়। সেই জন্য সেই সকল উপজেলাগুলোতে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেখানে উপস্থিতি কম হওয়াতে সব পদে, আমাদের 3টা পদে নির্বাচন হচ্ছে, তার মধ্যে যখন উপজেলা চেয়ারম্যানের পদটা যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়, তখন অনেক ভোটারদের আগ্রহ কমে যায়। এটা একটা কারণ আছে। একটা দলের নির্বাচন বর্জন করার একটা আহ্বান আছে।
সকল সামগ্রিক বিষয়টা বিবেচনা করে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে নির্বাচন কমিশন মনে করে। তবে নির্বাচনের কমিশনের দায়িত্ব হলো যে একটা সংখ্যামুক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়া, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে। কিন্তু ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ধরনের প্রচারণা করা দরকার বিভিন্ন মিডিয়ায়, সেটা নির্বাচন কমিশনের সাধ্যমতো করেছে। তারপরেও ভোটার উপস্থিতি নির্বাচন কমিশনের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আর একটু জানতে চাই, পরিবেশের কথা আপনি তখন ছোট করে বলছিলেন, সেটি যদি একটু বিস্তারিত জানতে চাই। নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি আপনারা যেটি প্রত্যাশা করেছিলেন সেটি বজায় ছিল কিনা? নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা নিরাপত্তার বিষয়টা, যেটা আইন শৃঙ্খলা বাহিনী যেটা ভোট কেন্দ্রে আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যে পরিপত্র, সেখানে আমরা সাধারণ ভোট কেন্দ্রে বা যদি আমরা জাতীয় সংসদের সাথে তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু অস্ত্রধারী পুলিশের সংখ্যা বেড়েছে। এখানে একটা সাধারণ ভোট কেন্দ্রে পুলিশ এবং আনসার মিলে 17 জন পর্যন্ত সদস্য নিয়োগ করা হয়েছে, এবং একটা যে একটু গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র সেখানে 19 জন পর্যন্ত সদস্য নিয়োগ করা হয়েছে। সেখানে 3 থেকে 4 জন অস্ত্রধারী পুলিশ এবং আনসারের এপিসি সহ সেখানে নিয়োগ করা হয়েছে। এবং পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে যেখানে আমাদের এই মুহূর্তে একটু ঝুঁকিপূর্ণ এলাকা, সেখানেও আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বাড়িয়েছি। তাছাড়াও আমাদের যে বিজিবি, র্যাব এবং এই সকল যে টহল যে বাহিনীগুলো আছে, সেক্ষেত্রে স্ট্রাইকিং ফোর্স বলি, সেগুলো আমরা মোতায়েন করা হয়েছে। এছাড়া এর অতিরিক্ত যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রের বাইরেও যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষ থেকে জেলা কোর কমিটির মিটিং এর মাধ্যমে যখন আমরা আরো চাহিদা পেয়েছি, এরকম আমরা 16টি উপজেলায় আমরা 25 প্লাটুন অতিরিক্ত বিজিবি নিয়োগ করেছি, র্যাব নিয়োগ করেছি 10 প্লাটুন অতিরিক্ত তাদের নির্ধারিত এসেছে। আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটা সংখ্যামুক্ত পরিবেশ সৃষ্টি করা, যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না হয়। সেই পরিবেশ সৃষ্টি করলে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব অশোক কুমার দেবনাথ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাকে আবারও আমরা যুক্ত করতে পারবো। ধন্যবাদ। জনাব মাইনুল আলম, আমরা নির্বাচনের সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে জানার সুন্দর চেষ্টা ব্যাখ্যা করছিলাম। দিলেন এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন। ধন্যবাদ জনাব অশোককে। এবং আমরা যেটা বলছিলাম ব্যাপারটা তাই, যে ভোটারদের আগ্রহ, ভোটার উপস্থিতি, এখানে বলা দরকার যে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে বয়কট করছে, বিরত আছে, তাদের একটা প্রচেষ্টা আছে নির্বাচনে নিরুৎসাহিত করার জন্য একটা প্রচার প্রপাগান্ডা আছে। তাদের যারা সমর্থক কিংবা সাধারণ মানুষ, এই ভোটে গিয়ে লাভ নাই, আমরা যাচ্ছি না, এ ধরনের। যদিও সেটা ফল লাভ হয়নি, 30%, হয়তো আরো 10%, 15% বেশি হতো, এটা ধারণা করা যায়। কিন্তু এই নির্বাচন তো নির্বাচন, অবশ্যই সাংবিধানিক এবং আইন অনুযায়ী নির্বাচন। এখানে উপজেলা পরিষদ গঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে প্রতিটি পর্ব শেষে, এবং 5 বছরের জন্য ওরা কাজ করবে। নেতৃত্ব, উপজেলার নতুন নেতৃত্ব, জনপ্রতিনিধি হিসাবে তারা দায়িত্ব পালন করে যাবে। আরেকটি প্রসঙ্গ নিয়ে যদি একটু আসি, ইরান প্রসঙ্গ বলছিলাম, ইরান প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম। এরপর যদি একটু অস্ট্রেলিয়ার প্রসঙ্গে আসি, আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অস্ট্রেলিয়া থেকে উচ্চ পর্যায়ের নেতৃত্বের একজন পররাষ্ট্রমন্ত্রী আজ বাংলাদেশে তিনি এসেছেন। নানান আগ্রহের জায়গা সেখানে আসলে তৈরি হয়েছে, কেননা অস্ট্রেলিয়া এখন চাচ্ছে বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখতে, বিশেষ করে ভূ রাজনীতির ক্ষেত্রে বা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ বৈঠক হবার কথা রয়েছে তার, এবং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা আমরা জানি যে তারা রোহিঙ্গা ক্যাম্পেও তিনি যেতে পারেন। এই সফরটিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন? সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ উন্নত দেশ এবং এই দেশটির উচ্চ পর্যায়ে কোনো নেতৃত্বের এটাই বড় ধরনের সফর। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি সরকারের, উনি বাংলাদেশ সফরে এসছেন এবং বাংলাদেশের প্রতি তার ভালোবাসা, তার দেশের সাথে আমাদের যে সম্পর্ক, বাংলাদেশের একটা সংকট আপনি জানেন। বাংলাদেশ 7 বছর ধরে, সেই 2017 থেকে রোহিঙ্গাদের ভরণ পোষণ করছে। মিয়ানমারের প্রায় 11-12 লক্ষ, এখন 13 লক্ষ হয়ে যাবে, এদেরকে ভরণ পোষণ দিচ্ছে, আশ্রয় দিয়েছে। মানবিক এই উদ্যোগটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী, যিনি মাদার অফ হিউম্যানিটি উপাখ্যা পেয়েছেন, তার এই উদ্যোগ আমাদের জন্য একটা আমাদের ইমেজ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখেছে। এবং উন্নত সকল বিশ্ব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলো, কানাডা, সবাই, এবং এমনকি এশিয়ার দেশগুলো
ব্যাপক প্রশংসা করেছে। এ ধরনের আশ্রয় দেওয়ার ঘটনা অন্যান্য দেশে খুব বেশি নাই। এবং অস্ট্রেলিয়া আমাদের মানবিক সহায়তা হিসেবে আমাদের পাশে আছে এবং এই বাংলাদেশের এই উদ্যোগ সমর্থন দিয়ে প্রশংসা করে এই যে মিয়ানমারের নাগরিকরা যাতে দ্রুত ফিরে যায় সেই নীতিতে অস্ট্রেলিয়া আমাদের সমর্থক, আমাদের সে অবস্থান, আমাদের নীতি। আগামীকাল উনি যাবেন কক্সবাজারে এবং বাংলাদেশে এসে উনি ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং খুব বিশ্ব রাজনীতির ইস্যুতে বাংলাদেশ অস্ট্রেলিয়া একে অপরের সমর্থক। ইন্দো প্যাসিফিক যে প্রোগ্রাম কর্মসূচি আছে এবং তার প্রেক্ষিতে যে জোট, কোয়াড জোট, 4 উন্নত দেশের অস্ট্রেলিয়ার সদস্য, সুতরাং অস্ট্রেলিয়া একটা উন্নত দেশ এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের অভিবাসন ইস্যুতে অস্ট্রেলিয়া সমর্থক। আপনি জানেন আমাদের অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি, অর্থনীতিতে আমাদের অনেক বাংলাদেশি নাগরিক রয়েছে। বাংলাদেশি অসংখ্য, আমার ধারণা প্রায় 70,000 থেকে 1 লক্ষ শিক্ষার্থী আছে অস্ট্রেলিয়ার বিশেষ আপনি বলছেন যে উন্নত যেহেতু কান্ট্রি, আমাদের এই দেশ থেকে কিন্তু ছেলে মেয়েদের একটি বিশেষ প্রত্যাশার জায়গা থাকে যে আমরা অস্ট্রেলিয়াতে যাব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আমরা নানা ধরনের রেস্ট্রিকশনের কারণে কিন্তু সেখানে সেভাবে আমাদের সঙ্গে যোগাযোগটা আসলে সেভাবে হয়ে ওঠেনি, এখন উন্মুক্ত হয়ে গেছে। আমার পরিচিত অসংখ্য গ্র্যাজুয়েট, বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বিদ্যায় পাশ করে পাশাপাশি ব্যবসা প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে পেশাজীবী হিসেবে তারা ওখানে গেছে। ওখানকার উচ্চশিক্ষা, ওখানকার উন্নত বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্ন ইউনিভার্সিটির প্রচুর, সিডনি ইউনিভার্সিটির প্রচুর প্রতিষ্ঠান আছে এবং প্রযুক্তিগত প্রতিষ্ঠান, প্রকৌশল প্রতিষ্ঠানও আছে। এসব বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছে এবং তাদেরকে অস্ট্রেলিয়ার কাজের জন্য কিংবা ওখানে বসবাসের জন্য উপযোগী করে তুলেছে। এর ফলে অস্ট্রেলিয়ার অর্থনীতি কিংবা অস্ট্রেলিয়ার সমাজে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা, বাংলাদেশি নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা একটা ইতিবাচক দিক এবং এই সম্পর্ক যখন আরও ভালো হবে এবং বাংলাদেশের নাগরিকরা সুনামের সাথে ওখানে কাজ করছে। বাংলাদেশি ডায়াসপোরা, আমি গিয়েছি গত বছর, আমি দেখেছি বাংলাদেশিরা ব্যাপকভাবে ওখানে প্রশংসিত এবং বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশিরা ওখানে বেশ ভালো অবস্থানে আছে, যোগ্য ছেলে মেয়েরা আছে। সুতরাং এটা আরও বাড়ানো যায় এবং অস্ট্রেলিয়ার অভিবাসন নীতির অংশ হিসাবে আপনি জানেন অস্ট্রেলিয়ার উদার অভিবাসন নীতি। এত বড় রাষ্ট্র, এত বড় একটি মহাদেশ এবং রাষ্ট্র, তাদের অনেক শহর, অনেক জমি, অনেক অঞ্চল আছে, এখনো মানুষ খুব নেই। ওখানে গিয়ে বাংলাদেশিরা অবস্থান করতে পারে, তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারে, যার ফলে আমাদের একটা ব্যাপক সম্ভাবনা আছে এবং এই সহযোগিতা আরও দৃঢ় হবে এই পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে। 2 পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং অস্ট্রেলিয়ার মন্ত্রী যখন আলোচনা করেছেন, সুতরাং এটা নতুন নতুন ক্ষেত্র আরও তৈরি হবে এবং আমাদের এই সহযোগিতা, 2 দেশের এই সহযোগিতা বাংলাদেশের জনগণের কল্যাণের জন্যই বেশি প্রয়োজনীয়। দ্বিপাক্ষিক বোঝাপড়া তো আছেই এবং বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একেবারে আমরাও সেই প্রত্যাশা করি ভালো কিছু বের হয়ে আসুক এই সফরের মাধ্যমে। আমরা উন্নত দেশটিতে আসলে আরো সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষজন পাক, সেই প্রত্যাশাই করছি। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। অন্যের ধূমপানের ধোঁয়াও আপনার ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে। কয়েক মিনিটের মধ্যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 25,000 মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মারা যায়। অন্যের ধূমপানের ধোঁয়া থেকেও হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ফুসফুস ক্যান্সার হতে পারে। শিশু ও গর্ভের সন্তানেরও ক্ষতি হতে পারে। ধূমপানের সময় তো বটেই, ধোঁয়া দীর্ঘস্থায়ী হয় বলে ধূমপানের পরেও অন্যদের ক্ষতি হতে পারে। ধূমপান ছাড়ুন, নিজেকে ও আপনজনকে নিরাপদ রাখুন। অন্যের ধূমপানের ধোঁয়াও আপনার ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে। কয়েক মিনিটের মধ্যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 25,000 মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মারা যায়। অন্যের ধূমপানের ধোঁয়া থেকেও হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ফুসফুস ক্যান্সার হতে পারে। শিশু ও গর্ভের সন্তানেরও ক্ষতি হতে পারে। ধূমপানের সময় তো বটেই, ধোঁয়া দীর্ঘস্থায়ী হয় বলে ধূমপানের পরেও অন্যদের ক্ষতি হতে পারে। ধূমপান ছাড়ুন, নিজেকে ও আপনজনকে নিরাপদ রাখুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এই সময়। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডক্টর এম শাহিন খান, প্রভোস্ট কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে।
আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমাদের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন যে আমাদের বঙ্গবন্ধু কন্যার যে ত্যাগ তিতিক্ষার ইতিহাস আছে সেটি গোটা বিশ্বের কাছে তুলে ধরাই হোক আমাদের অঙ্গীকার। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে তিনি এই কথা বলেছেন যে তার যে লড়াই, তার যে সংগ্রাম, তার যে ত্যাগ তিতিক্ষা সেটি আসলে সকলেরই জানা দরকার। আপনার কাছে কি মনে হয় এই প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ? জি, আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য দিয়েছেন। আমরা জানি আজকে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আমাদের তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি আজকে আপনি যে আহ্বানটির কথা বলেন সেই আহ্বান রাখেন। প্রতিমন্ত্রী তিনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা তিনি তার রয়েছে সুদীর্ঘ লড়াইয়ের ইতিহাস, ত্যাগের ইতিহাস এবং প্রতিকূল পরিবেশে লড়াই করে বিজয়ের ইতিহাস। সেই ইতিহাস তরুণ প্রজন্মের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে সেই ইতিহাস জানাতে হবে, সেই গল্প আমাদেরকে শোনাতে হবে। তিনি বলেছেন এটি শুধুমাত্র দেশীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে পুরো বিশ্বের কাছে এই 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 গল্প, এই জয় বিজয়ের ইতিহাস আমাদেরকে জানাতে হবে। এটি যত বেশি আমরা প্রচার করতে পারবো ততই আজকে শিশু কিশোররা এখান থেকে অনুপ্রাণিত হবে এবং নিজেদেরকে গড়ার একটি শক্তি, সাহস এবং অনুপ্রেরণা পাবে। আপনি জানেন যে 15ই আগস্ট 1975 জাতির জনককে সপরিবারে হত্যার পরে বঙ্গবন্ধুর দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তারা দুজন দীর্ঘ তারা নির্বাসনে ছিলেন এবং নির্বাসনকালীন সময়ে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি 1981 বাংলাদেশ আওয়ামী লীগের যে জাতীয় কাউন্সিল, সেই কাউন্সিলে যখন নির্বাসন থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন করা হয়, সঙ্গত কারণেই তিনি সামরিক জান্তার রক্তচক্ষুকে তিনি উপেক্ষা করে তিনি বাংলাদেশে আসেন, ঢাকায় আসেন। সো তিনি নয়াদিল্লি থেকে ক্যালকাটা হয়ে যখন কুর্মিটোলা বিমানবন্দরে আসেন, আমরা তখন ছোট হব, ডেফিনেটলি ক্লাস 1-2 এর শিক্ষার্থী, সরাসরি বঙ্গবন্ধু কন্যার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস দেখার সুযোগ আমাদের হয়নি। তবে আমরা আমাদের বড়দের কাছে শুনেছি, আমরা বই, পুস্তক, পত্র পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আমরা আলোচনার মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে আমরা জেনেছি। আমরা জানি 17ই মে ওই দিনটি ছিল বৃষ্টি ভেজা এবং প্রবল বৃষ্টি, ঝড় বৃষ্টি ছিল, কিন্তু সেই ঝড় বৃষ্টি বাদল অপেক্ষা করে লাখো জনতা সেদিন জাতির জনকের কন্যাকে সংবর্ধিত করার জন্য, অভিনন্দন জানার জন্য সেদিন বিমানবন্দরে ছুটে যায় এবং নিরাপত্তা রক্ষী তাকে বহনকারী বিমানটি যখন 4:32 যখন বিমানবন্দরে প্রবেশ করে, তখন সকল নিরাপত্তা বেষ্টনী তারা ভেদ করে তারা কিন্তু বিমানবন্দরের মধ্যে ঢুকে পড়ে। তারা নানাবিধ স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হাসিনা তোমায় কথা দিলাম, পিতৃ হত্যা বদলা নিব, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, এরকম স্লোগানে রাজপথ তারা প্রকম্পিত করে তুলে তারা তাকে স্বাগত জানায়, অভিনন্দন জানায়। আমরা জানি যে জাতির জনকের কন্যা তিনি দেশে ফিরেই বঙ্গবন্ধুর যে আদর্শ এবং স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধু হত্যা এবং 4 জাতীয় নেতার যে বিচার, সেই বিচার কার্য সম্পন্ন করার প্রত্যয় তিনি ব্যক্ত করেন এবং যে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে মানুষের যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটি প্রতিষ্ঠার কথা বলেন। পাশাপাশি যে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণাও তিনি দেন। তো তিনি যেদিন আসেন, তিনি কিন্তু সংবর্ধনায় তিনি বলেছিলেন যে তিনি নেতা হিসাবে আসেননি, সো তিনি এসেছেন সাধারণ একজন আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে এবং তিনি বলেছেন যে আমি সবকিছু হারিয়ে আজকে আমার আর হারাবার কিছুই নেই, আমি আমার বাবা মা ভাই বোন সকলকে হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। সো আমি আপনাদের মাঝেই তাদেরকে আমি খুঁজে পেতে চাই। এই যে বঙ্গবন্ধু কন্যার এই যে তার যে আবেগ, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, সো আমরা লক্ষ্য করব এরপরে দীর্ঘ সময় তাকে কিন্তু আন্দোলন করতে হয়েছে, সামরিক শাসনের বিরুদ্ধে তাকে আন্দোলন করতে হয়েছে। দীর্ঘ 16 বছর তিনি সামরিক জান্তা এবং স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন এবং এই কারণে তাকে জেল, জুলুম, অত্যাচার অনেক কিছুই তাকে পোহাতে হয়েছে, কিন্তু কোনো কিছুই আমরা লক্ষ্য করব তাকে টলাতে পারেনি। তিনি শত প্রতিকূলতার মধ্যেও তিনি আন্দোলন করে তিনি বিজয় এনেছেন এবং
মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করেছেন। এবং তার So প্রেক্ষিতে আজকে কিন্তু আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হওয়ার স্বপ্ন দেখছি। আমরা বলছি যে একজন শিক্ষাবিদ হিসেবে আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো, এই প্রজন্মের ছেলে মেয়েরা আসলে কতটুকু উদ্বুদ্ধ হয় এভাবে এই দেশপ্রেমের জন্য, তারা কতটুকু ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, কিভাবে আপনারা ছেলে মেয়েদের আসলে সেই শিক্ষায় উদ্বুদ্ধ করছেন, কিভাবে গড়ে তুলছেন তাদের? তো ডেফিনেটলি আজকে যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা আজকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যে বেনিফিট, সেই বেনিফিট গুলো কিন্তু প্রতিটি পরতে পাচ্ছে। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি শিক্ষার্থীদের দেখি, আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন আমাদেরকে অনেক কষ্ট করে আমাদের সায়েন্টিফিক জার্নাল, লিটারেচার এটি সংগ্রহ করতে হতো। আজকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের এই যুগে হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, 5G ইন্টারনেট সংযোগ, স্বাভাবিকভাবেই তাদের আজকে বিশ্বের যে সায়েন্টিফিক যে লিটারেচার, সেই লিটারেচার পেতে তাদের কিন্তু সমস্যা হয় না। তো আজকে বঙ্গবন্ধু কন্যার এই যে তার যে সংগ্রামের ইতিহাস, ত্যাগের ইতিহাস এবং বিজয়ের ইতিহাস, এটি যদি আজকে আমাদের শিক্ষার্থীদের মাঝে, তরুণ প্রজন্মের মাঝে এটি যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আপনি যে কথা বলছেন, তো সেটি ডেফিনেটলি এটি তো আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি লক্ষ্য করবেন আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে টানা তৃতীয়বার, চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কন্যা তিনি রাষ্ট্র শাসনভার তিনি গ্রহণ করেছেন। এই দীর্ঘ সময়ে তার নেতৃত্বে আমরা দেখেছি যে এক সময় দেশে দুর্ভিক্ষ ছিল, খাদ্যের সংকট ছিল, আজকে দেশের কোনো খাদ্যের সংকট নেই। আমাদের আবাদি জমির পরিমাণ কমেছে, খাদ্যের চাহিদা বেড়েছে, কিন্তু খাদ্যের কিন্তু কোনো সংকট নেই। আমাদের মাছের ফলন বহু গুণে বেড়েছে, চালের উৎপাদন বেড়েছে, সবজির উৎপাদন বেড়েছে, আমাদের নিজস্ব প্রয়োজন মিটিয়ে আমরা কিন্তু বহির্বিশ্বে আমরা রপ্তানি করতে পারছি। সেই সক্ষমতা আরো বৃদ্ধি পাবে, আমরা আসলে সেই প্রত্যাশাই করছি। আপনাকে এবং অসংখ্য আজকের বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, আজকের বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ, আজকের বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অসংখ্য ধন্যবাদ প্রফেসর প্রেম শাহীন খান আমাদের এই আয়োজনে। এখান থেকে অবশ্যই উদ্বুদ্ধ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো প্রসঙ্গ আসলে আছে, আমরা চাইলেও খুব বেশি আসলে বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করতে পারছি না। একটি ভালো খবর আমাদের নানাভাবে আসলে উদ্বুদ্ধ করে, আর সেটি যদি হয় কোনো বাংলাদেশি হিসেবে, সেটি সত্যি আমাদের হৃদয়কে অন্যভাবে নাড়া দেয়। বাবর আলীর কথা একটু প্রসঙ্গ টেনে বলতে চাচ্ছি। এভারেস্টের মতো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তিনি জয় করেছেন এবং সেখান থেকে প্রথম বাংলাদেশী হিসেবে পরপর দুটি ৮,০০০ মিটারের উপর যে পর্বতশৃঙ্গ হলো, অর্থাৎ লোৎসেও তিনি জয় করেছেন। এবং একদিনের ব্যবধানে এরকম দুটি শৃঙ্গ জয় করা, এটা আমাদের জন্য নিঃসন্দেহে অন্যরকম একটি প্রাউডের বিষয়। জয় না, উনি ওখানে উঠে আরোহণ করে বাংলাদেশের জাতীয় পতাকা, আমাদের গর্ব, এটাকে তুলে ধরেছেন, উড্ডয়ন করেছেন এবং জাতীয় পতাকাকে উনি ওখানে টাঙিয়েছেন। এটা একটা অবশ্যই অর্জন। উনি পঞ্চম কিংবা ষষ্ঠ বাংলাদেশি হতে পারেন, হিসাবে একটু গড়মিল থাকতে পারে। আমার মনে হয় ষষ্ঠ হবে, যেহেতু আমরা খালিদ ওনাকে যেহেতু আমরা হারিয়েছি, তিনি ফেরার পথে তাকে। এবং এই পর্যায়ে যাওয়াটা সম্পূর্ণ বেসরকারি, তিনি নিজ উদ্যোগে এই কাজটা করা, এবং এটা একটা অধ্যবসায়, ধ্যান এবং সাধনার অর্জন। আমি না এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম, কেননা এভারেস্টের মতো শৃঙ্গ যখন কেউ সামিট করতে যায়, তার পেছনে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়। যেমন আমরা জানি বাবর আলীর এটার পেছনে প্রায় ৪৫ লাখ টাকার উপর তার খরচ হয়েছে। এই ফান্ডটা কিন্তু তাকে নিজের থেকে কালেক্ট করতে হচ্ছে, জোগাড় করতে হয়েছে। শুভাকাঙ্ক্ষী বন্ধু, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তির কাছ থেকে পেয়েছেন, কিন্তু এটা অনেকেই করেন কিন্তু পারেন না, উনি পেরেছেন নিঃসন্দেহে। এবং আমাদের দেশে কিন্তু এখন পর্বতারোহণের প্রতি ছেলেমেয়েদের আগ্রহের জায়গাটা অনেক বেশি। ট্রেকিং যেটা বলা হয়, এটা অনেক এই যুগে বর্তমান সময়ে যদি দাঁড়ায় আগের তুলনায়, মুসা ইব্রাহিম প্রথম গেলেন 2010 কি 11 সালে, এরপর থেকে যদি আমরা হিসাব করি, এটা আগ্রহ বেড়েছে। বিভিন্ন সংগঠন কাজ করছে, সংগঠন প্রশিক্ষণ কিংবা কলাকৌশল জানিয়ে দেওয়ার জন্য কিছু ভূমিকা রাখছে, এবং কিছুটা নেপালেও কিছুটা পূর্ব প্রশিক্ষণের ব্যবস্থা আছে। যাই হোক, আমাদের নাগরিকরা যাচ্ছে এবং এটা অর্জন হিসাবে এটা একটা ভালো লাগার খবর। এ ধরনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, বিশেষ করে যারা সক্ষম তরুণ, যাদের চেষ্টা আছে কোনো কিছু অর্জনের
এবং অসম্ভবকে সম্ভব করার যে তিনি প্রচেষ্টা। কিন্তু পেশায় একজন ডাক্তার, কিন্তু মাত্র চিকিৎসক, যে 33 বছর পেশাই হোক। বয়সে তিনি পাহাড়ের প্রতি তার যে ভালোবাসা, প্রকৃতির প্রতি যে প্রকৃতি ভালোবাসা, পাহাড়কে ভালোবাসলে এটা শুধু পর্বত আরোহণ না, এটা আপনি জানেন ইংলিশ চ্যানেল অতিক্রম করাও আমাদের রেকর্ড আছে, ব্রজেন দাস। এবং এটা যখন হবে, এটা আমাদের তরুণ সমাজ আরো উদ্বুদ্ধ হবে, আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং বাংলাদেশের ইমেজ এবং ভাবমূর্তি বৃদ্ধিতে অনেকেই ধরে সহায়ক রাখেন যে হবে। এটি হয়তোবা শখের জায়গা। এটি কিন্তু শুধু শখের জায়গা না, শখের কারণ প্রকৃতি জায়গা। আমাদের নানাভাবে শিক্ষা দেয়। আমরা জীবনের সবথেকে ভালো শিক্ষাগুলো হয়তোবা প্রকৃতির কাছ থেকে আমরা নিয়ে থাকি। এবং এটা শুধু শখ না, এটা অধ্যবসায় এবং সাধনার ব্যাপার। একাগ্রতা থাকলে, নিষ্ঠা থাকলে, সেই লক্ষ্য থাকলে যে কোনো অসম্ভব, প্রায় অসম্ভব যে কাজও যে অর্জন করা সম্ভব, এটা তার প্রমাণ। আমরা শুভেচ্ছা, সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। উনি ফিরে আসবেন এবং তার দ্বারা, তার এই অভিজ্ঞতা এবং অর্জনের মাধ্যমে অনেকেই উদ্বুদ্ধ হবেন, উৎসাহিত হবেন। আমরা আসলে সেই প্রত্যাশা করছি বাবর আলীর মতো আমাদের এরকম আরো উদাহরণ তৈরি হোক, বাংলাদেশের নাম যেখানে আসলে মাথা উঁচু করে আমরা বলতে পারবো, সেই জায়গাগুলো, সেই ক্ষেত্রগুলো আরো বিশেষ করে। আপনি বলছিলেন যে বাংলাদেশের জাতীয় পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে, এটি আমাদের জন্য নিঃসন্দেহে অনেক গর্বের একটি বিষয়। আরো কিছু প্রসঙ্গ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাইবো। আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন যে সমাজে অপরাধের ধরন পাল্টে গেছে, অর্থাৎ আমরা একটা সময় অপরাধ একভাবে হতো, এখন কিন্তু কিশোর গ্যাংয়ের প্রসঙ্গ টেনেই তিনি বলেছেন আসলে সেখানে অপরাধ যখন ধরন পরিবর্তন হয়ে যায়, তখন নিশ্চয়ই নিয়ন্ত্রণটাও সেই ভিন্নভাবেই করতে হবে, সেই অপরাধের ধরন অনুযায়ী। দমন, নিয়ন্ত্রণ কিংবা আইনি পদক্ষেপটাও সে অনুযায়ী করতে হবে। কারণ অপরাধী এবং অপরাধের ধরন, যেমন কিশোর গ্যাং, সাম্প্রতিককালে এটা মনে হয় সবচেয়ে বড় সামাজিক সমস্যা বলে মনে করছি। বাবা মায়ের সন্তান কিশোররা 14, 15, 13, 16 পর্যন্ত ছেলেরা বা শিশুরা যাচ্ছে বিভিন্ন গ্যাং অপরাধে জড়িয়ে পড়ছে। এর পেছনে হয়তো কেউ থাকতে পারে, তারা বড় বড় অপরাধ সম্পন্ন করছে, তাদেরকে শুধু কিশোর বলে কিন্তু ছেড়ে দেবার সুযোগ নেই। শিশু 18 বছর বয়স পর্যন্ত শিশুর সংজ্ঞা, আইনি সংজ্ঞা, আন্তর্জাতিক সংজ্ঞা। কিন্তু 16 বছর তাকে আপনি শিশু বলবেন, কিন্তু সে কিশোর। এক্ষেত্রে বোধহয় একটা আইনি পরিবর্তনের সুযোগ আছে, কিংবা অনেক প্রস্তাব এসছে, আলোচনা আছে। সম্মানিত বিজ্ঞ প্রধান বিচারপতি উনি বলেছেন যে অপরাধের ধরন পাল্টেছে, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এমনই যারা এই অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং বিচারের সাথে জড়িত, সবার প্রতি এক ধরনের নির্দেশনামূলক দিক নির্দেশনা, নীতি নির্ধারণী বক্তব্য দিয়েছেন। অবশ্যই এটা সময় উপযোগী বক্তব্য বলে আমি মনে করি, এবং সেটা অনুসরণ করা উচিত উচ্চ আদালত, নিম্ন আদালতের বিচারকদের, যারা প্রসিকিউশন পক্ষ, তদন্ত এবং অপরাধ দমনের সাথে যাতে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ যারা জড়িত আছে তাদের। কারণ আপনি অনেক রিপোর্ট দেখেছেন, শত শত কিশোর গ্যাংয়ের অপরাধ তালিকাভুক্ত কিংবা মামলায় আছে, কিংবা যেটা রেজিস্টার্ড আছে পুলিশের থানায়, সেগুলো বিচার করতে হবে। আমি মনে করি যে এগুলো বিচার করা তো ব্যাপার না, এগুলো সংশোধনের ব্যাপার। এখানে কে করবে? ব্যক্তি। একটা কিশোরকে কে নিয়ন্ত্রণ করবে, কে শিক্ষা দেবে? পরিবার। এটা একটা পরিবার থেকে এটা শিক্ষা নিয়ন্ত্রণ করা উচিত। এবং প্রতিষ্ঠান, ওই শিশু, ওই কিশোর যেখানে যাচ্ছে, যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যে শিক্ষা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, যেখানেই যাক, কিংবা ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান হোক, সে প্রতিষ্ঠান তাকে শিক্ষা দিবে। এবং শিক্ষা ব্যবস্থার সাথে এর একটা মাধ্যমে এটা একটা অনেকটা প্রতিকার পাওয়া সম্ভব, উত্তরণ ঘটানো সম্ভব। শিক্ষা ব্যবস্থার কথা বলি বা পরিবারের কথা বলি, কিন্তু যারা আসলে পথশিশু, বলা হয়ে থাকে যে যাদের বেশিরভাগই আসলে কিশোর গ্যাংয়ের সদস্য আসে পথশিশু থেকে, সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন জুমে রিজভী নেওয়াজ, বিশেষ সংবাদদাতা, চ্যানেল আই। আপনাকে একটু স্বাগত জানাতে চাই আমাদের এই আয়োজনে। জি, ধন্যবাদ। আমি আমার সিনিয়র সহকর্মী মাইনুল ভাইকে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনাকে শুভ সন্ধ্যা। আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা একটু কথা বলি, এটি ভালো খবর কিনা আপনি বিশ্লেষণ করুন। সেটা হচ্ছে দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে, এই সংবাদটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। বিবিএস এর হিসেব বলছে যে $2784 এখন আমাদের মাথাপিছু আয়, অর্থাৎ এক বছরের ব্যবধানে $35 মতো বেড়েছে, যেটা যদি আমরা বাৎসরিক হিসেবে যাই 3 লাখ টাকার উপরে। এবং এই সাথে বিবিএস তো অনেকগুলো আসলে বিষয় নিয়ে আসলে কাজ করে, প্রবৃদ্ধি থেকে শুরু করে জিডিপি থেকে শুরু করে বিনিয়োগ, নানান পরিসংখ্যানই আমাদের আসলে দেখানো হয়েছে। পুরো বিষয়টা নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে।
আমরা সংযোগটির জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা সংযোগটির জন্য অপেক্ষা করছি। কি বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত, আমরা চেষ্টা করছি তাকে আবারও যুক্ত করার জন্য। নিশ্চয়ই খুব অল্প সময়ের ব্যবধানে তাকে আমরা যুক্ত করতে পারবো। জনাব মাইনুল আলম, আমরা সংযোগটি যুক্ত হতে হতে আমরা এই প্রসঙ্গ, কিশোর গ্যাংয়ের প্রসঙ্গ নিয়ে আসি। আমি বলছিলাম যে আসলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা পরিবারের কথা আমরা বলছি, কিন্তু এর বাইরে যারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পায়নি বা যাদের পরিবার নেই, হ্যাঁ, এখানে একটা বিরাট সংখ্যক কিশোর আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা, পারিবারিক পরিচর্যা থেকে বঞ্চিত। পারিবারিক পরিচর্যা মানে তাদের বাবা মা পরিবার হয়তো সাথে নেই, তারা হয়তো অন্যত্র চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রোকেন ফ্যামিলি হিসেবে যেটা বলি, কিংবা সে তার জীবনের প্রয়োজনে অর্জনের পথে নেমেছে, ছোট ছোট কাজ করত শিক্ষা বাদ দিয়ে, হয়তো প্রাইমারি স্কুলে ঝরে পড়া শিশু, এমনও হতে পারে। তো একটা বিরাট ঝরে পড়া অংশ আছে আমাদের প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত, কিংবা এর উচ্চ পর্যায়েও, সে কলেজ পর্যায়েও আছে। ঝরে পড়াদের নিয়ে কাজ করা দরকার, যারা ঝরে পড়ছে। আপনি জানেন শিক্ষার হার বেড়েছে এবং শিশুরা অতিমাত্রায় এখন বেশি মনোযোগী হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা প্রাথমিক বৃত্তি কিংবা উপবৃত্তির মাধ্যমে বিভিন্ন মানসম্পন্ন জীবনভিত্তিক শিক্ষা ব্যবস্থার কারণে আছে। তারপরেও একটি অংশ ঝরে পড়ছে এবং শিক্ষা বহির্ভূত কার্যক্রম করাচ্ছে। এরা বাবা মাকে কাজে সহায়তা করছে, শ্রম দিচ্ছে, এখান থেকে শিশু শ্রম আসছে, কিশোর শ্রম আসছে, শ্রম দিচ্ছে, এবং এরা করতে করতে উপার্জন করছে পরিবারের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, এবং কেউ কেউ তাদেরকে উস্কানি দিচ্ছে কিংবা উস্কে দিয়ে অপরাধে সংযুক্ত করছে। সেটি প্রত্যেকটি বিষয় আসলে বিশ্লেষণ করে বা তদারকি করে প্রত্যেকটি বিষয় আসলে বের করার প্রয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে রিজভী নেওয়াজকে আরো একবার স্বাগত জানাতে চাই আমাদের এই আয়োজনে। সম্ভবত আমরা তাকে পেয়েছি এই মুহূর্তে, নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। জি, আমি শুনছিলাম, হঠাৎ করে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই জন্য আমি দুঃখিত। যে পয়েন্টটি আপনি বলছিলেন যে আমাদের মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার, এবং টাকার অঙ্কে সেটি প্রথমবারের মতো 3 লাখ টাকা ছাড়িয়েছে। নিঃসন্দেহে এটি, জি, মাথাপিছু আয় সবসময় বাৎসরিক হিসাব করা হয়। আমি দর্শকদেরকে জানিয়ে রাখি যে আমরা যে বদলে যাওয়া বাংলাদেশ দেখছি, বিশেষ করে এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2009 সাল থেকে আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমাদের মাথাপিছু আয়, আমাদের জিডিপি, সব জায়গাতে আমরা যে এক ধরনের উল্লম্ফন দেখেছি, সেটিরই একটি বহিঃপ্রকাশ। এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমরা সবাই জানি টাকার যে বিনিময় হারে যে ধরনের অবনমন হয়েছে, অবমূল্যায়ন হয়েছে, টাকার মান কমেছে ডলারের বিপরীতে। তারপরও আমাদের মাথাপিছু আয় গত বছরের তুলনায় $35 বাড়া, মানে বৃদ্ধি পেল। এটি আমাদের অর্জন, নিঃসন্দেহে একটি বড় অর্জন। এবং আমরা যে ধারাবাহিকতা উন্নয়নের, সেই উন্নয়নের ধারাবাহিকতার একটি সুফল আপনি বলতে পারেন। আমি একটু আর একটা বিষয় মনে করিয়ে দেই, আপনি হয়তো খেয়াল করেছেন সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেগ নামে একটি পদ্ধতি চালু করেছে বিদেশি মুদ্রার বিনিময় হার ঠিক করার জন্য, এবং সেইটি $117 টাকা $1, এটি মোটামুটি 117 টাকার আশেপাশে থাকবে। এই বিনিময় হারটা চালু হয়েছে। আপনার এবং দর্শকের অবগতির জন্য জানাই, আমাদের এই যে 2784 মার্কিন ডলার, যেটি আপনার টাকার অঙ্কে 3,06,144 টাকা, এটা যদি আমরা হিসাবটি করা হয়েছে আসলে 109 টাকা ধরে ডলারের বিনিময় মূল্য। এটা যদি 117 টাকা ধরা হয়, তাহলে কিন্তু 3,25,000 টাকা ছাড়িয়ে যায় আমাদের মাথাপিছু আয়। আর দর্শক, আপনারা যে আনন্দিত হবেন যে ক্রলিং পেগের বিষয়টি যদি একটু ছোট করে আরেকটু বিস্তারিত বলা যায়। ক্রলিং পেগটা হচ্ছে এইটা, ধরেন যে আমরা যে $1 কত টাকা আমরা পাবো। আগে আমাদের 3-4টা রেট ছিল। আমদানিকারকদের জন্য একটা রেট, রপ্তানিকারকদের জন্য একটা রেট, যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাই বোনেরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠান, তাদের জন্য একটি রেট। আবার আমরা কার মার্কেটে যারা ডলার কিনি, বিদেশে যাব বেড়াতে বা চিকিৎসায়, কিংবা আপনি আপনার স্বজনকে তারা বিদেশে পড়ছে, তাকে টাকা পাঠাবেন,
তো এই তিন চারটা রেট বিনিময় হার, হ্যাঁ, আমরা এক এক দামে এক একজন কিনতে হতো। বাংলাদেশ ব্যাংক এখন সবার জন্য একটি রেট ঠিক করে দিয়েছে, এবং এই রেটটি বাংলাদেশ ব্যাংক গবেষণা করে দেখেছে যে এটি 117 টাকার আশেপাশে হলে সবার জন্য সুবিধা। হ্যাঁ, তাতে করে আপাতত একটু কষ্ট হচ্ছে, মুদ্রাস্ফীতিও একটু ঘটতে পারে, জিনিসপত্রের দাম বাড়তে পারে। লং রানে আমাদের যে রিজার্ভের পতন, আমরা সবাই জানি যে $48 বিলিয়ন রিজার্ভ আমাদের মাত্র 1.5-2 বছর আগে ছিল। সেই রিজার্ভটি এখন ব্যবহারযোগ্য রিজার্ভ আসলে 13 বিলিয়নে চলে আসছে। রিজার্ভের পতন কোনোভাবে ঠেকানো যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংক আশা করছে এই যে ক্রলিং পেগ পদ্ধতিটা, এইটি অনুসরণ করার ফলে আমাদের রিজার্ভ বিল্ড আপ হবে। মানে হুন্ডিতে যে টাকা আসে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। হুন্ডিতে যারা পাঠান একটু বেশি পান, তো তারা নিরুৎসাহিত হবে। হ্যাঁ, তার সঙ্গে আবার আপনি জানেন যে প্রণোদনা আছে 2.5%, অর্থাৎ আপনি $100 পাঠালে, হ্যাঁ, প্রতি ডলারের জন্য আপনি 2.5 টাকা করে ইনসেনটিভ দেয় সরকার বিদেশ থেকে। সো 117 টাকা আপনি যদি ব্যাংক আপনাকে দেয়, হ্যাঁ, আরো আপনার 2.5 টাকা যোগ হয়ে, সো রেটটা এখন খারাপ না। হ্যাঁ, সো ক্রলিং পে পদ্ধতিটা আসলে এটা বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে। আমরা এই রিসেন্ট এটা অনুসরণ করছি। এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আপনারা তাদের পরামর্শ মতো বাংলাদেশ ব্যাংক এটি করেছে। আমরা সবাই জানি যে এই অসংখ্য মুহূর্তে ধন্যবাদ জনাব রিজভী নিয়াজ। আপনার আসলে বিশ্লেষণের মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি বিষয়টি কি হতে যাচ্ছে। আপনাকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও যুক্ত করতে পারবো। ধন্যবাদ আবারও। জনাব মানিবুল আলম, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, 1 মিনিটের মতো আমরা সময় হয়তো পাবো। আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন আমাদের আসলে চোখে পড়ছে, কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। আমরা জানি আগামী 2-3 ডিগ্রির মতো কমেও যাচ্ছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস সিজনের কারণে আসছে। আবহাওয়ার এই পরিস্থিতি নিয়ে আমরা একটু 1 মিনিট কথা বলে শেষ করে দিতে চাই। আমরা তো বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং যেটা বলি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে, এর কারণে বনায়ন কিংবা কম বনায়ন সব মিলে পুরো পৃথিবী এখন ক্ষুব্ধ এবং বেশি বেশি তাপে আক্রান্ত। আমরা বাংলাদেশের মানুষ এবার বোধহয় সবচেয়ে বেশি তাপদাহে আক্রান্ত হয়েছে। সর্বোচ্চ বোধহয় 42 কি 43-এর উপরে উঠে গেছে। চুয়াডাঙ্গা সহ যশোর, কুষ্টিয়া ওই অঞ্চলে, ঢাকায়ও ছিল প্রায় 40-এর কাছাকাছি অনেক দিন, প্রায় 1 থেকে 1.5 মাস। স্বস্তি হচ্ছে যে এই বৈশাখী মাসে কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আছে, বাতাস বইছে, তাপ 3 থেকে 4 ডিগ্রি কমেছে। এবং এটা তো ন্যাচারাল যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এখানে বন্যা হবে, বর্ষা হবে, এখানে বৈশাখী ঝড় হবে, এবং সবকিছুর সাথে মোকাবেলা করে আমাদের আসলে টিকে থাকতে হবে। ব্যাপারটা হলো জনগণকে সচেতন থাকতে হবে নিরাপদে, এবং সরকার পূর্ব ব্যবস্থা নিয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব মানিবুল আলম আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশ একটা মডেল রাষ্ট্র। কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এভাবেই থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে, এই সময়ের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অন্যের ধূমপানের ধোঁয়াও আপনার ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে।